মুম্বাইয়ের দুপুরটা বেশ ভেজা ছিল। মেঘগুলো আকাশ দখল করে রেখেছিল এবং হালকা হালকা বৃষ্টির ফোঁটা চারদিকে আর্দ্রতার অনুভূতি ছড়িয়ে দিচ্ছিল। রাস্তায় জল চকচক করছিল, রিকশার লাইনগুলো হর্ন বাজাচ্ছিল, ছাতার রঙিন ছায়ায় লোকেরা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এই শহর যেখানে কিছু লোক সম্পদের মেঘে লুকিয়ে থাকে, আবার কিছু লোক এই রাস্তায় ভাগ্যের খোঁজে ঘুরে বেড়ায়। এমনই এক ভেজা দুপুরে এক দুর্বল ছেলে ইরফান প্লাস্টিকের পুরনো থলেতে খালি বোতল ভরছিল। তার পা খালি ছিল, গোড়ালিতে পুরনো ক্ষতের চিহ্ন উঠে এসেছিল এবং তার জামা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। গমের রঙের ত্বকে মাটি এবং বৃষ্টির ফোঁটা জমেছিল, যেন সে অনেক দিন ধরে নিজেকে ধৌত করেনি। বয়স তো মাত্র 10 বছর, কিন্তু মুখে সেই গাম্ভীর্য এবং ক্লান্তি ছিল যা হয়তো অনেক বয়সের অভিজ্ঞতার পর আসে। ইরফান 3 দিন ধরে ঠিকমতো কিছু খায়নি। কখনো ফুটপাথে পড়ে থাকা বাকি খাবার দিয়ে চালিয়ে নিত, কখনো গুদামের পিছনে ফেলে দেওয়া আটার ছিটা বেছে রুটি বানানোর আশা রাখত। কিন্তু আজ তো সেটাও ভাগ্যে জোটেনি। মায়ের ছায়া তার মাথা থেকে মাত্র 5 দিন আগে উঠে গিয়েছিল। সাধারণ জ্বরে কষ্ট পাচ্ছিল, হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা ছিল না। ইরফান নিজেই মাকে ফুটপাতের কোণে পড়ে থাকা কাঠের ঝুড়িতে শুইয়ে অ্যাম্বুলেন্স ডেকেছিল। সেটাই ছিল শেষ মুহূর্ত। সেই গলিতে যেখানে ইরফান বোতল কুড়াচ্ছিল, হঠাৎ এক চকচকে হারমেস ব্যাগ চোখে পড়ল। কালো চামড়ার, পরিষ্কার এবং বাইরে থেকেই দামি লাগছিল। বৃষ্টির ফোঁটার পরও তার চকচকে কমেনি। ইরফানের চোখ বড় হয়ে গেল। সে চারদিকে দেখল, কোথাও কেউ তাকে খুঁজছে না তো, কিন্তু চারপাশে শুধু শোরগোল ছিল। মোটরসাইকেল, অটোরিকশা এবং গ্রাহকদের আওয়াজ। ইরফান ইতস্তত করে ব্যাগ তুলল। ব্যাগ ভারী ছিল, কোনো ধনী ব্যক্তির বলে মনে হচ্ছিল। সে একটু জিপ খুলল। ভিতরে নোটের বান্ডেল, কিছু কার্ড এবং একটা শিশুর ছবি ছিল। ছবিতে 5 বছরের শিশু হাসছে, বড় বড় চোখ, নরম মুখ। ইরফান কিছু মুহূর্তের জন্য সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এটা আমার নয়, সে মনে মনে ভাবল। কিন্তু এই মুহূর্তে তার পেট খারাপভাবে মোচড় দিল, যেন ভিতরের ক্ষুধা চিৎকার করছে, এটা নিয়ে নে, খেয়ে নে, থাক, কয়েকদিন শান্তিতে জীবনযাপন কর। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মনে পড়ল, যা প্রায়ই ঘুমানোর সময় বলতো, বাবু, যদি দুনিয়ার সব ছিনিয়ে নেয়, সম্মান, ঘর, পেটের রুটি, তাও হলে নিজের ভালোত্ব ছেড়ে দিস না। ভালোত্বই শেষ জিনিস যা মানুষকে মানুষ রাখে। ইরফান ব্যাগটা আবার বন্ধ করল এবং তাকে বুকে চেপে ধরল, যেন কোনো মায়ের স্মৃতি বা শেষ আশা। সে সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন এই ব্যাগ সেই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে যার, খেতে না পেলেও বা রাস্তায় কেউ ছিনিয়ে নিলেও সে ভালোত্বের দামন ছাড়বে না। বৃষ্টি এখন জোরালো হয়ে উঠেছে, আকাশের গর্জন শোনা যাচ্ছিল। ইরফান তার ছিঁড়ে যাওয়া শাল দিয়ে ব্যাগ ঢেকে দিল। তার চোখ ছিল সেই কার্ডের ওপর যা ব্যাগে রাখা ছিল, রিহানা ভার্মা, CIO, বিশ্বাস রিটেলস। নিচে একটা ঠিকানা ছিল, মুম্বাইয়ের এক মলের কাছে। সেখানে যাওয়া তার জন্য অন্য দুনিয়ায় যাওয়ার মতো ছিল। কিন্তু ইরফান প্রস্তুত ছিল। যদিও এখন সাথে মা নেই, কিন্তু তার কথাগুলো আছে যা আমাকে নিয়ে চলবে, সে বলল, এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যের দিকে চলে গেল। মুম্বাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত এক উঁচু কাঁচের ভবনের চূড়ায় মেঘের মাঝে এক পেন্টহাউস দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা কাঁচের দেয়ালে স্লিপ করছিল এবং ভিতরে এক লম্বা জানালার সামনে রিহানা ভার্মা দাঁড়িয়েছিল। কালো রেশমি শাড়িতে জড়ানো, সোনালি বর্ডার এবং সূক্ষ্ম জুয়েলারির সাথে সে কোনো রানীর মতো লাগছিল। কিন্তু মুখে কোনো আলো ছিল না, চোখে একটা এমন নির্জনতা ছিল যা ধনে ভরা যায় না। রিহানা ভার্মা মুম্বাইয়ের সবচেয়ে বড় রিটেল চেন বিশ্বাস রিটেলসের মালিক ছিল। তার নাম ব্যবসায়িক ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হতো। ইন্ডাস্ট্রি কনফারেন্সে সে বিশেষ অতিথি হতেন এবং বড় বড় ব্যবসায়ী তার সাথে বসা সম্মান মনে করত। কিন্তু এই চকচকে পিছনে একটা এমন ক্ষত ছিল যার ওপর সময়ও মলম লাগাতে পারেনি। 5 বছর আগে তার একমাত্র ছেলে আরিয়ান ভার্মা এক দুর্ঘটনায় শিকার হয়েছিল। স্কুল থেকে ফেরার সময় ড্রাইভার ভেবেছিল আরিয়ান তার মায়ের সাথে ওপরের ফ্ল্যাটে চলে গেছে এবং মা ভেবেছিল আরিয়ান নানির সাথে ভিতরে এসেছে। বাস্তবে আরিয়ান গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল এবং দুপুরের জ্বলন্ত গরম তার শ্বাস ছিনিয়ে নিয়েছিল। যখন কেউ খবর পেল তখন সব শেষ হয়ে গিয়েছিল। সেই দিন থেকে রিহানার দুনিয়া নীরব হয়ে গেল।
সে তার হৃদয়ের সব দরজা বন্ধ করে দিল, লোকেদের সাথে হেসে মিলত, কিন্তু ঘরে ফিরে ঘরের নীরবতায় ডুবে যেত। সে তার দুঃখকে কাজের ভারে দাফন করে দিল। একের পর এক নতুন স্টোর খুলল, কোটি কোটি ডিল সাইন করল, কিন্তু ভিতরের খালি জায়গা কখনো ভরতে পারল না। আজ সকালেও সে রুটিন মতো অফিসের জন্য প্রস্তুত হচ্ছিল। ঘরের টেবিলে একটা নতুন হারমেস ব্যাগ রাখা ছিল, যা গত সপ্তাহে প্যারিস থেকে নেওয়া হয়েছিল। নরম চামড়ার সুগন্ধ এবং সোনালি হ্যান্ডেলের চকচকে। কিন্তু রিহানার জন্য এটা সব মাত্র একটা রীতি ছিল। সে জিনিসগুলো ফ্যাশনের জন্য কেনেনি, বরং তার অভ্যন্তরীণ নীরবতা ভরার জন্য। ড্রাইভার ফোন করল, ম্যাডাম, গাড়ি নিচে প্রস্তুত। রিহানা ব্যাগ তুলল, ফোন এবং কিছু ফাইল সামলে আর লিফটে নেমে গেল। পেন্ট হাউসের লিফটের যাত্রা সবসময় লম্বা লাগত, বিশেষ করে যখন প্রত্যেক ফ্লোরের কাঁচ শহরের একটা নতুন দৃশ্য দেখাতো। কিন্তু তার চোখ কাঁচের বাইরে নয়, বরং তার ফোনের স্ক্রিনে ছিল। ভবনের নিচে পৌঁছে দরজা খুলল। ড্রাইভার ঝুঁকে সালাম করল, ম্যাডাম, আজ ট্যাক্স অডিটের ব্যাপারে ফিনান্স ডিরেক্টরও মেসেজ দিয়েছেন। রিহানা ফোনে ব্যস্ত স্বরে বলল, হ্যাঁ, সেই ফাইলগুলো অফিসে দেখে নেব। গাড়ির কাছে দাঁড়িয়ে সে একটা জটিল মেসেজ পড়তে লাগল। সেই সময় সে ব্যাগটা অস্থায়ীভাবে গাড়ির ছাদে রেখে দিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু গাড়ির ছাদে পড়ে থাকা ফোঁটা চকচক করছিল। কিছু মুহূর্ত পর সে ফোন পকেটে রাখল এবং সোজা গাড়িতে বসে গেল। ড্রাইভার ধীরে ধীরে গাড়ি এগিয়ে দিল। কিছু গলির পর একটা মোড় ঘুরতে ব্যাগ ছাদ থেকে গড়িয়ে ফুটপাতে পড়ে গেল। গাড়ির ভিতরে কেউ খবর পেল না। ব্যাগ সেখানে রাস্তার ধারে পড়ে রইল। যখন রিহানা অফিসে পৌঁছল এবং কনফারেন্স রুমে বসল, হঠাৎ হাত ব্যাগের দিকে গেল এবং সে চমকে উঠল। আমার ব্যাগ কোথায়? অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, ম্যাম, আপনি তো নিজেই সাথে নিয়ে এসেছিলেন। রিহানার হৃদয় ডুবে গেল। সে দ্রুত স্মরণ করার চেষ্টা করল এবং তখন মনে সেই মুহূর্ত এলো যখন ব্যাগ গাড়ির ছাদে রাখা ছিল। এই ব্যাগটা শুধু একটা ফ্যাশন আইটেম নয়, এতে কোম্পানির গুরুত্বপূর্ণ দস্তাবেজ, ব্যাংক কার্ড এবং একটা ছোট অভ্যন্তরীণ পকেটে আর্জনের শেষ ছবি ছিল। সেই ছবি যা সে দুর্ঘটনার পর কাউকে দেখায়নি। এই ব্যাগ হারানো শুধু একটা জিনিস হারানো নয়, বরং তার একমাত্র ব্যক্তিগত স্মৃতি হারানো ছিল। রিহানা দ্রুত অফিস ম্যানেজারকে ফোন করল, ড্রাইভারকে রাস্তা চেক করার আদেশ দিল এবং কাছের সিসিটিভি ফুটেজ বের করার অনুরোধ করল। কিন্তু মুম্বাইয়ের মতো শহরে একটা ব্যাগ হারানো যেন সমুদ্রে ফোঁটা খোঁজা। বৃষ্টি আবার হালকা হালকা শুরু হয়ে গিয়েছিল। শহরের ভেজা রাস্তায় সেই ব্যাগ কোথাও পড়েছিল এবং রিহানার জন্য প্রত্যেক ক্ষণ একটা যন্ত্রণা হয়ে উঠছিল। তাকে ধারণা ছিল না যে এই ব্যাগের সাথে তার জীবনের দিক বদলানোর মতো, এবং এই পরিবর্তন এমন কোনো হাত থেকে আসবে যে তার নামের ব্যাপারেও শোনেনি। বৃষ্টির পর মুম্বাইয়ের গলির অবস্থা অন্যরকম হয়। জলে ভরা গর্ত, কাদায় আটকে থাকা গলি এবং বাতাসে ভেজা মাটির সুবাস। কিন্তু এই সুন্দর মুহূর্তের পিছনে শহরের একটা তিক্ত বাস্তবতা লুকিয়ে থাকে। প্রত্যেক গলি নিরাপদ নয়, বিশেষ করে তাদের জন্য যারা একা এবং দুর্বল। ইরফান হারমেস ব্যাগ বুকে চেপে একটা সরু গলি দিয়ে যাচ্ছিল। এই গলিটা সে তাই বেছে নিয়েছিল কারণ এখানে ভিড় কম ছিল এবং তাকে আশা ছিল যে এভাবে সে দ্রুত সেই ঠিকানায় পৌঁছবে যা ব্যাগে থাকা কার্ডে লেখা ছিল। কিন্তু তার খালি পা জল এবং কাদায় বারবার স্লিপ করছিল। গলির দুদিকে পুরনো বাড়ির দেওয়াল ঝুঁকে একে অপরকে ছুঁয়েছিল, যেন সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য মিলে গিয়েছে। গত কয়েকদিনের ক্ষুধা ইরফানের পদক্ষেপ ভারী করে দিয়েছিল, কিন্তু ব্যাগের ধরা সে ঢিলা করেনি। বৃষ্টিতে ব্যাগ ভিজে গিয়েছিল, কিন্তু সোনালি হ্যান্ডেল এখনও চকচক করছিল। গলির মোড়ে 3টে লোক দেখা গেল। তাদের চোখে শিকারীর মতো ক্ষুধার্ত চকচক করছিল। একজন ব্যঙ্গ করে বলল, এ ছোট, কি ধন উঠিয়ে রেখেছিস? ইরফান ব্যাগটা আরও জোরে বুকে চেপে ধরল। কিছু না ভাই, পুরনো ব্যাগ। দ্বিতীয়টা এগিয়ে এলো, হাসল। পুরনো ব্যাগ এত সাফ? দেখা তো ভিতরে কি আছে। ইরফান বুঝতে পারল যে এরা ব্যাগ ছিনিয়ে নেবে। সে ঘুরে দৌড় লাগালো। গলিতে জলের ছিটা উড়ল, খালি পা কাদায় স্লিপ করল, কিন্তু সে থামল না। পিছন থেকে গুন্ডারা কাছে আসছিল। সে আবর্জনার স্তূপের কাছ দিয়ে গেল, যেখানে দুর্গন্ধ তীব্র ছিল, কিন্তু সে পিছনে দেখল না। সামনে একটা সরু গলি সেতুর নিচে যাচ্ছিল। ইরফান সেখানে ঢুকে লোহার ড্রামের পিছনে লুকিয়ে হাঁপাতে লাগল। ব্যাগটা সে এমন করে ধরে রেখেছিল যেন মায়ের শেষ নিশান। বাইরে পদশব্দের আওয়াজ এবং একটা বিরক্ত স্বর এলো, ছোট গেল, ছাড়, কাল দেখব। কিছু মুহূর্ত পর নীরবতা ছেয়ে গেল। ইরফান ঝুঁকে দেখল, গলি খালি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু শরীর কাঁপছিল। রাত গভীর হয়ে উঠেছে। সেতুর নিচে ঠান্ডা বাতাস বইছিল এবং দূর থেকে ট্রেনের হুইসেল আসছিল। ইরফান ব্যাগটা শালে জড়িয়ে বুকে চেপে ধরল।
ক্ষুধা সত্ত্বেও ভিতরে ঝাঁকিও দেখেনি। চোখ বন্ধ হলো তো মনে মায়ের আওয়াজ গুঞ্জে উঠল, বাবু, দুনিয়ায় সব কিছু হারাতে পারিস, কিন্তু মনুষ্যত্ব হারাস না। বৃষ্টির ফোঁটা এবং ঠান্ডা বাতাসের মাঝে ইরফান ঘুমিয়ে পড়ল। সেই রাতে সেতুর নিচে এক দুর্বল ছেলে এবং দামি ব্যাগ একের অপরের হয়ে রইল। সকালের আলো মুম্বাইয়ের ভবনগুলোতে ছড়িয়ে পড়ছিল। বৃষ্টি রাস্তাগুলো ধুয়ে দিয়েছিল, কিন্তু বাতাসে আর্দ্রতা বাকি ছিল। ইরফান চোখ খুলল। সে ব্যাগটা বুকে চেপে ভাবল, আজ এটা মালিকের কাছে পৌঁছাতে হবে। গত রাতে বের করা বিজনেস কার্ডই তার পথনির্দেশক ছিল। রিহানা ভার্মা, CIO, বিশ্বাস রিটেলস, মুম্বাই। তার কাছে না জুতো ছিল না ভাড়া। সে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুরনো ক্ষত এবং কাদায় আটকে থাকা পায়ের সাথে সে চলল। রাস্তায় নাস্তার সুবাস ক্ষুধা বাড়ালো, কিন্তু সে থামল না। চোখ বারবার ব্যাগের দিকে যাচ্ছিল, যে এটা অন্যের। 2 ঘন্টা পর সে একটা চমৎকার ভবনের সামনে দাঁড়িয়েছিল। উঁচু কাচের দেওয়াল, জলজলে লাইট এবং গেটে 2টো ইউনিফর্ম পরা গার্ড। দরজায় লেখা ছিল বিশ্বাস রিটেলস হেডকোয়ার্টার। সে এগিয়ে গেল তো একটা গার্ড থামালো। ওই, কোথায় যাচ্ছিস? ইরফান ইতস্তত করল। এই ব্যাগ নিয়ে এসেছি, রিহানা ভার্মার। গার্ড তার ছিঁড়ে যাওয়া কাপড় এবং খালি পা দেখল, হাসল। এখানে ভিক্ষা মেলে না, চলে যা। ইরফান বলল, আমি ভিক্ষা চাইছি না, এই ব্যাগ ফিরিয়ে দিতে এসেছি। দ্বিতীয় গার্ড কাছে এলো। চলো, সরে যাও এখান থেকে। ইরফান অনুনয় করল, শুধু একবার বলো যে আমি এসেছি, প্লিজ। কিন্তু উত্তর পেল, এখন না গেলে পুলিশ ডেকে নেব। ইরফানের হৃদয় ডুবে গেল। সে গেট থেকে পিছিয়ে ফুটপাথে বসে পড়ল। রোদ বেরিয়ে এসেছিল, লোকেরা যাতায়াত করছিল, গাড়ি ভিতরে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে দেখছিল না। সময় কেটে যাচ্ছিল। দুপুরের রোদ তীব্র হয়ে উঠল। ক্ষুধা বাড়ল। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, কিন্তু তার কাছে জল কেনার টাকাও ছিল না। তবুও সে বসে রইল। ভাবল, আমি অপেক্ষা করব, হয়তো রিহানা ভার্মা নিজে আসবে। ঘন্টার পর ঘন্টা বসার পর পা অসাড় হয়ে আসতে লাগল, কিন্তু চোখে জেদ বাকি ছিল। সে চায় যে ব্যাগ সঠিক হাতে পৌঁছাক। এই সময় একটা ম্যানেজারের মতো ব্যক্তি বাইরে বেরিয়ে এলো। ইরফান সাহস করে বলল, ভাই সাহেব, এই ব্যাগ রিহানা ভার্মার, আপনি কি পৌঁছে দিতে পারেন? লোকটা থামল, ব্যাগ এবং ছেলেকে সতর্কতার সাথে দেখল, তারপর বলল, তুমি এদিকে এসো, আমি দেখছি। এই মুহূর্তটা ইরফানের ভাগ্য বদলানোর ছিল। সেই ব্যক্তির নাম সঞ্জয় নায়ার, যে তাকে ভিতরে নিয়ে গেল। গেটে গার্ডরা অবাক হয়ে রইল। সঞ্জয় তাকে লবিতে বসালো এবং ব্যাগ দেখতে দেখতে জিজ্ঞাসা করল, এটা তুমি বলছো রিহানা ম্যাডামের ব্যাগ? ইরফান মাথা নাড়ল। জি, এটা আমাকে রাস্তায় পেয়েছি, ফিরিয়ে দিতে এসেছি। সঞ্জয় ব্যাগটা সতর্কতার সাথে দেখল। আসল হারমেস ব্যাগ, চকচকে হ্যান্ডেল, সোনালি জিপ। সে তৎক্ষণাৎ চিনে ফেলল যে এটা দামি। সে মোবাইলে কল করল, নিধি, নিচে এসো, কিছু দেখাতে হবে। কয়েক মিনিট পর নিধি শর্মা, রিহানা ভার্মার অ্যাসিস্ট্যান্ট, দ্রুত পায়ে এলো। তারা ইরফানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। মাটিতে আটকে থাকা কাপড়, খাড়ি পা এবং গোড়ায় শক্ত করে ধরা দামি ব্যাগ। এটা কোথায় পেয়েছ? ইরফান বলল, রাস্তায়, গাড়ি থেকে পড়ে গিয়েছে হয়তো, কার্ড দেখে এখানে এসেছি। নিধি ব্যাগ খুলল, ভিতরে ফাইল, কার্ড। সে তৎক্ষণাৎ ফোন করল, ম্যাডাম, ব্যাগ পাওয়া গিয়েছে, একটা ছেলে নিয়ে এসেছে। ৩৫তম তলায় রিহানা ভার্মা শুনল। মুহূর্তের জন্য নীরব রইল, তারপর বলল, তাকে ওপরে নিয়ে এসো। লিফটের যাত্রা ইরফানের জন্য স্বপ্ন ছিল। বাইরে মুম্বাইয়ের দৃশ্য, ভিতরের হৃদয়ের ধড়কন দ্রুত। সে কি বিশ্বাস করবে যে আমি টাকা নিয়ে নিই? অফিস চমৎকার ছিল, সাদা মার্বেল, দামি পেইন্টিং, জানালা থেকে শহরের দৃশ্য। শেষে রিহানা শাড়িতে দাঁড়িয়েছিল, মুখে গাম্ভীর্য। নিধি বলল, ম্যাডাম, এই সেই ছেলে। রিহানা হাত বাড়ালো, ব্যাগ দাও। ইরফান ব্যাগটা এগিয়ে দিল। রিহানা জিপ খুলে ফাইল দেখল, তারপর পকেট থেকে 8 জনের ছবি বের করল। চোখে আর্দ্রতা ভরে এলো। তারা জিজ্ঞাসা করল, তুমি টাকা কেন নাওনি? তোমার তো তা প্রয়োজন ছিল। ইরফান বলল, মা বলেছিল, যা আমাদের নয় তা কখনো নেওয়া যায় না।
রিহানার হৃদয় যেন কেউ ছুঁয়ে গেল। তার মুখে প্রথমবার নরমতা এলো। সে কাছে এসে ঝুঁকে বলল, নাম কি? ইরফান। কোথায় থাকো? কোথাও না, মা মারা গিয়েছে। রিহানার নিঃশ্বাস ছিন্ন হলো। তাদের মনে হলো এই শিশু মিথ্যে বলছে না। কিছু মুহূর্ত পর বলল, নিধি, গাড়ি প্রস্তুত করো, ইরফান আমার সাথে ঘরে যাবে। লিফট নিচে যাচ্ছিল। বাইরে বৃষ্টি হালকা হয়ে গিয়েছিল। গাড়ির কাছে ফোঁটা ছিল। ভিতরে সুন্দর অনাথ ছেলে এবং দুঃখিত মা এক নতুন যাত্রায় ছিল। মুম্বাইয়ের অভিজাত এলাকায় রাস্তা সাফ, দুই দিকে বড় বাংলো, ফুলে ভরা লন। গাড়ি ভার্মা ভিলার সোনালি গেটে থামল। ভিতরে ফোয়ারা, সবুজ সাদা মার্বেলের সিঁড়ি। আমলা শ্রদ্ধা দেখানোর জন্য দাঁড়িয়েছিল। রিহানা বলল, এই ইরফান, আজ থেকে আমাদের সাথে থাকবে। ঘর প্রস্তুত করো, ডাক্তারকে ডাকো। ঘরের ভিতরে হল চমৎকার ছিল। ঝাড়ফানুস, নরম কার্পেট, বইয়ের আলমারি। ইরফান অবাক হয়ে সব দেখছিল। ডাক্তার পরীক্ষা করল। এই শিশু দুর্বল, খাদ্যের অভাব, 2-3 দিনে ভালো হয়ে যাবে। তারপর কমলা দিদি, নোকরানি, তাকে বাথরুমে নিয়ে গেল। গরম জলে শাওয়ার নেওয়া তার জন্য প্রথমবারের অভিজ্ঞতা। সাবানের সুগন্ধ, সাফ তোয়ালে, নতুন জামা পায়জামা পেল। কাপড় বদলে এলো তো নিজেকে চিনতে পারল না। ডাইনিং হলে টেবিল সাজানো ছিল। রিহানা বলল, বাবু খাও, এটা তোমার ঘর। ইরফান থামল। আমি কি সত্যি এখানে থাকতে পারি? রিহানা নরমভাবে বলল, হ্যাঁ ইরফান, যখন তুমি ব্যাগ ফিরিয়ে দিয়েছ তখন আমার আশা ফিরে এসেছে। এই ঘর তোমারও। ইরফান ধীরে খাওয়া শুরু করল। প্রত্যেক লোকমা তাকে শক্তি দিচ্ছিল। চোখ অশ্রুসিক্ত হল, কিন্তু সে লুকিয়ে ফেলল। খাওয়ার পর কমলা দিদি তাকে একটা ঘরে নিয়ে গেল। জানালা থেকে বাগানের দৃশ্য, নরম বিছানা, সাদা চাদর। ইরফানকে বিশ্বাস হচ্ছিল না যে এখন সে সেতুর নিচে না, বরং ঘরের ভিতরে ঘুমাবে। দিদি বলল, ঘুমাও বাবু, কাল নতুন জীবন শুরু হবে। রাতে সে বিছানায় শুয়ে কম্বল বুকে চেপে ধরল, যেন মাকে ধরে। চোখ বন্ধ করতে করতে ধীরে বলল, আমি প্রতিজ্ঞা করছি আপনার কথা সবসময় মনে রাখব। জানালার বাইরে বৃষ্টি হালকা হালকা বর্ষণ করছিল এবং ইরফানের চোখে প্রথমবার বছর পর একটা শান্তিপূর্ণ ঘুম নেমে এলো। সকালের রোদ মুম্বাইয়ের অভিজাত এলাকায় নরম সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল। ভার্মা ভিলার বাগানে শিশিরের ফোঁটা চকচক করছিল। ইরফানকে কমলা দিদি সময়মতো জাগিয়ে দিল। সাফসুতরা ইউনিফর্ম, নতুন চকচকে কালো জুতো এবং একটা নীল স্কুল ব্যাগ তার বিছানার কাছে রাখা ছিল। এসব দেখে ইরফানের হৃদয় অদ্ভুত হয়ে গেল। কখনো সে ভাবেনি যে সে জীবনে স্কুলের ইউনিফর্ম পরবে, সেটাও এমন যা একেবারে নতুন। ব্যাগ হাতে নিতে তার মা মনে পড়ে গেল, যে বলতো, বাবু, শিক্ষা তোমাকে কারো মুখাপেক্ষী হতে দেবে না। নিচে ডাইনিং টেবিলে রিহানা ভার্মা বসে চা খাচ্ছিল। ইরফান ধীরে ধীরে এলো এবং শ্রদ্ধার সাথে বলল, সকালের শুভেচ্ছা ম্যাডাম। রিহানা হেসে বলল, সকালের শুভেচ্ছা ইরফান, আজ স্কুলের প্রথম দিন। ঘাবড়েও না, প্রত্যেক প্রশ্নের উত্তর হেসে দিও। চকচকে কালো গাড়িতে ড্রাইভার তাকে স্কুলে নিয়ে গেল। রাস্তায় ইরফানের চোখ জানালা থেকে বাইরে ছিল। গলিতে স্কুলের শিশুরা যাচ্ছিল, কেউ মায়ের সাথে, কেউ বাবার সাথে এবং কেউ একা। সে ভাবছিল কি ভাগ্যে সে এখানে বসে আছে। স্কুলে পৌঁছে ড্রাইভার প্রিন্সিপালের অফিস পর্যন্ত পৌঁছে দিল। প্রিন্সিপাল স্নেহের সাথে হাত মিলিয়ে বলল, বাবু, আমরা সবাই এখানে তোমার সাহায্য করব, তুমি শুধু মন দিয়ে পড়ো। প্রথম ক্লাসে পা রাখতেই সব শিশুর চোখ তার ওপর জমে গেল। কেউ অবাক হয়ে দেখছিল, কেউ ফিসফিস করছিল। ইরফান চেষ্টা করল যে সবাইকে উপেক্ষা করুক, কিন্তু যখন ব্রেকে সে ক্যান্টিনের বাইরে বসল তখন কিছু শিশু কাছে এলো। একটা ছেলে ব্যঙ্গ করে বলল, শুনেছি তোমাকে ম্যাডাম ভার্মা তুলে নিয়েছে। দ্বিতীয়টা হাসল, হ্যাঁ, এখন এটা আমাদের নতুন ফ্রি লোডার। এটা শুনে ইরফানের হৃদয় চোঁয়া লাগলো, কিন্তু সে রাগ করল না, শুধু ধীরে বলল, দরিদ্র হওয়া খারাপ না, মিথ্যাবাদী হওয়া খারাপ। এই বাক্যটা
সবাইকে কিছু মুহূর্তের জন্য নীরব করে দিল। দুপুরে সায়েন্সের ক্লাসে টিচার প্রশ্ন করল এবং ইরফান তৎক্ষণাৎ সঠিক উত্তর দিল। কিছু শিশু অবাক হয়ে রইল যে নতুন আসা এত বুদ্ধিমান, কিন্তু তবু সবাই তার কাছে আসছিল না। স্কুলে নতুন সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে, বিশেষ করে যখন কেউ পটভূমি থেকে আলাদা। সেই দিন ঘরে ফেরায় ড্রাইভার অনুভব করল যে ইরফান নীরব। রিহানাও দেখল যে খাওয়ার টেবিলে সে কম কথা বলছে। তারা জিজ্ঞাসা করল, কিছু হয়েছে স্কুলে? ইরফান প্রথমে এড়িয়ে গেল, তারপর ধীরে বলল, ম্যাডাম, কিছু শিশু আমাকে ফ্রি লোডার বলে আমি শুধু ভাগ্যে এখানে আছি, পরিশ্রমে না। রিহানা গভীর নিঃশ্বাস নিল এবং তার চোখে দেখতে দেখতে বলল, দেখো ইরফান, দুনিয়ায় লোকেরা সব সময় কথা বলবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি এখানে কেন আছো। তোমার সততা তোমাকে এখানে পৌঁছেছে এবং এটাই তোমার আসল পরিচয়। এই কথাগুলো ইরফানকে শক্তিশালী করে দিল। পরের দিন সে সিদ্ধান্ত নিল যে তার আচরণ এবং পরিশ্রম দিয়ে সবাইকে দেখাবে যে সে কারো মুখাপেক্ষী নয়। সপ্তাহের শেষে একটা ছোট্ট পরীক্ষা হলো এবং ইরফান সবচেয়ে বেশি নম্বর পেল। ক্লাস টিচার সবার সামনে তার প্রশংসা করল। ধীরে ধীরে কিছু শিশু তার সাথে কথা বলতে লাগলো, খেলায় অন্তর্ভুক্ত করতে লাগলো, কিন্তু এখনও কেউ কেউ ছিল যে ব্যঙ্গ করে হাসত। ইরফান শিখে নিল যে প্রত্যেক হৃদয় জয় করা দরকারি নয়, শুধু নিজের সাথে সত্য থাকা দরকারি। একদিন খেলার সময় একটা শিশু পড়ে আহত হলো। সবাই হাসতে লাগলো, কিন্তু ইরফান তৎক্ষণাৎ এগিয়ে গেল, তার হাত ধরে মেডিকেল রুম পর্যন্ত নিয়ে গেল। এই কাজটা অনেক শিশুর হৃদয় বদলে দিল। স্কুলে এই কথা ছড়িয়ে পড়ল যে ইরফান না শুধু বুদ্ধিমান, বরং হৃদয়েরও ভালো। ঘরে ফিরে সে তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝলাম যে সম্মান টাকা বা কাপড় থেকে আসে না, বরং মানুষের আচরণ থেকে আসে। রিহানা এই ডায়েরি চুপিসারে পড়ল এবং হাসল। তাদের অনুভব হচ্ছিল যে ইরফান না শুধু পড়ায়, বরং জীবনের পরীক্ষাতেও সফল হচ্ছে। নভেম্বরের একটা সুন্দর সকাল ছিল। স্কুলের অ্যাসেম্বলি হলে হট্টগোল চলছিল। প্রিন্সিপাল ঘোষণা করল যে পুরো শহরের স্কুলগুলোর মধ্যে একটা লিখিত প্রতিযোগিতা হবে, যার বিষয় সততা এবং মানবতা। যে বিজয়ী হবে তাকে না শুধু পুরস্কারের অর্থ মিলবে, বরং স্কুলের পক্ষ থেকে একটা বিশেষ সম্মানও দেয়া হবে। ইরফানের চোখ চকচক করছিল। এই বিষয় তো যেন তার জীবনের প্রতিবিম্ব। টিচার সবাইকে বলল, যে অংশ নিতে চায় তাকে পরের সপ্তাহ পর্যন্ত তার লেখা জমা করাতে হবে। ইরফান মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এতে অবশ্যই অংশ নেবে। ঘরে পৌঁছে সে ডায়েরি বের করে লেখা শুরু করল। কাগজে শব্দ ধীরে ধীরে প্রবাহিত হতে লাগল। মায়ের উপদেশ, বৃষ্টিতে পাওয়া ব্যাগ এবং সেই সিদ্ধান্ত যা তার জীবন বদলে দিল। সে লিখল, আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি টাকায় হাত লাগাইনি, কারণ আমার মা বলেছিল, যদি সব কিছু হারাও তাহলে নিজের ভালোত্ব হারিও না। রিহানা ভার্মা তার ঘরের দরজা থেকে এসব দেখছিল। সে ধীরে এসে বলল, ইরফান, তোমার লেখা, তোমার হৃদয়, এতে সত্যতা থাকলে এটা অবশ্যই জিতবে। পরের দিন ইরফান তার লেখা স্কুলে জমা করে দিল। প্রতিযোগিতার দিন শহরের বিভিন্ন স্কুলের শিশুরা হলে জড়ো হয়েছিল। কেউ বিশেষ কোচিং থেকে এসেছিল, কেউ দামি কাগজ এবং রঙিন কালি দিয়ে তার লেখা সাজিয়েছিল। ইরফানের কাছে শুধু তার সাধারণ ডায়েরির কয়েকটা পাতা ছিল, কিন্তু তাতে প্রত্যেক শব্দ তার হৃদয় থেকে বেরিয়েছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর সবাইকে বলা হলো যে ফলাফল পরের সপ্তাহে ঘোষণা করা হবে। এই 7 দিন ইরফানের জন্য লম্বা ছিল। সে ভাবতে থাকলো, তার গল্প কি লোকেদের হৃদয় ছুঁতে পারবে? ফলাফলের দিন অ্যাসেম্বলিতে বিশেষ ব্যবস্থা ছিল। প্রিন্সিপাল স্টেজে এসে বলল, এই বছরের লিখিত প্রতিযোগিতার বিজয়ী হল ইরফান ভার্মা। পুরো হল তালিতে গুঞ্জে উঠল। ইরফানের কানে এই নাম গুঞ্জে উঠল, ভার্মা, এবং হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নামল যে সে এখন এই ঘরের অংশ। স্টেজে গিয়ে সে পুরস্কারের সার্টিফিকেট এবং একটা ছোট ট্রফি পেল। প্রিন্সিপাল বলল, ইরফানের লেখায় যে সত্যতা এবং উদ্যম আছে তা প্রশংসনীয়। সেই সন্ধ্যায় স্কুলের প্রিন্সিপাল রিহানাকে ফোন করল, ম্যাডাম, আপনাকে আরেকটা খুশির খবর দিতে হবে। ইরফানকে শুধু শহরে না, বরং জাতীয় স্তরেও নির্বাচিত করা হয়েছে যে সে তার রচনা গ্লোবাল এডুকেশন কনফারেন্সে জাপানে উপস্থাপন করবে। রিহানা কিছু মুহূর্ত নীরব রইল, তারপর ধীরে বলল, এটা তো সত্যি অসাধারণ কথা। যখন ইরফানকে বলা হলো, তখন সে অবাক হয়ে বলল, আমি জাপান? কিন্তু আমি তো কোনো বড়লোক নই।
রিহানা হেসে বলল, বাবু, তোমার সত্যতা তোমাকে বড় করে, নাম নয়, তোমার গল্পর হৃদয় বদলাতে পারে। পরের সপ্তাহ পর্যন্ত স্কুল এবং ঘরে প্রস্তুতি শুরু হয়ে গেল। ইরফানের জন্য নতুন স্যুট সেলাই করা হলো, পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা হলো, এবং একজন দোভাষীর সাথে সাক্ষাৎ করানো হলো, যাতে সে তার গল্প বিশ্বের শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে। যাত্রার আগের দিন রাতে রিহানা ইরফানের ঘরে এলো এবং বলল, কাল যখন তুমি বিশ্বের সামনে বলবে, তখন মনে রাখো, তুমি শুধু তোমার গল্প নয়, একটা বার্তা দিচ্ছ যে ভালোত্ব কখনো ব্যর্থ হয় না। ইরফান মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ভেতর থেকে ঘাবড়াচ্ছিল। সে ডায়েরিতে লিখল, কাল হয়তো জীবনের সবচেয়ে বড় দিন, কিন্তু আমি শুধু সত্য বলবো, যেমন আম্মি বলেছিল। টোকিওর ঠান্ডা সকালে শহরের উঁচু ভবনগুলোতে হালকা কুয়াশা ছেয়ে গেছিল। হোটেলের ঘরের জানালা থেকে বাইরে দেখতে দেখতে ইরফানের হৃদয় দ্রুত হচ্ছিল। আজ সেই দিন, গ্লোবাল এডুকেশন কনফারেন্স, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিশু এবং যুবকরা তাদের গল্প শোনাবে। রিহানা ভার্মা দরজা টুকা দিল, হাতে গরম দুধের পেয়ালা নিয়ে। ইরফান, প্রস্তুত হয়ে যাও, সময় কম। ইরফান পেয়ালা নিল, ধীরে ধীরে পান করল এবং নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু হৃদয়ের স্পন্দন দ্রুত ছিল। ম্যাডাম, যদি আমি সেখানে থেমে যাই বা শব্দ ভুলে যাই, তাহলে? রিহানা হাসল, বাবু, তোমার গল্প তোমার হৃদয়, এটা মনে রাখার জন্য কোনো কাগজের দরকার নেই, শুধু সেটা বলো যা তুমি করেছো। কনফারেন্স হলে পৌঁছতেই ইরফানের চোখ অবাক হয়ে বিস্তৃত হয়ে গেল। একটা বিস্তৃত হল, সামনে চমৎকার স্টেজ, বড় স্ক্রিনে স্পিকারদের নাম এবং প্রত্যেক সিটে বসা লোকেরা, কেউ ঐতিহ্যবাহী পোশাকে, কেউ পশ্চিমী স্যুটে, সবার হাতে নোটবুক বা ল্যাপটপ। হলে ইংরেজি, জাপানি, ফ্রেঞ্চ এবং অন্য ভাষার হালকা হালকা আওয়াজ গুঞ্জে যাচ্ছিল। ইরফানের জন্য এসব নতুন ছিল, কিন্তু যখন সে স্ক্রিনে তার নাম দেখল, ইরফান ভার্মা, ইন্ডিয়া, তখন হৃদয়ে অদ্ভুত গর্ব জন্ম নিল। অনুষ্ঠান শুরু হলো। একের পর এক যুবক তাদের গল্প শোনাতে লাগলো। কেউ শিক্ষায় সংগ্রামের কথা বলল, কেউ পরিবেশে কাজ করল। তারপর ঘোষণা হলো, নাও ফ্রম ইন্ডিয়া, ইরফান ভার্মা। হালকা তালি বাজল। ইরফান গভীর নিঃশ্বাস নিল। রিহানার দিকে দেখল। তারা ইশারায় বলল, এগিয়ে যাও। স্টেজে উঠতেই আলো তার মুখে পড়ল। সে মাইক্রোফোন ধরল এবং ধীরে বলল, আমার নাম ইরফান ভার্মা। কয়েক বছর আগে আমি মুম্বাইয়ের এক গলিতে ঘুমাতাম। আমার কাছে কিছু ছিল না, একটা মায়ের উপদেশ ছাড়া, যে এখন এই দুনিয়ায় নেই। হলে নীরবতা ছেয়ে গেল। ইরফান তার গল্প শোনাতে শুরু করল। বৃষ্টি, দুপুর, রাস্তায় পাওয়া হারমেস ব্যাগ, ক্ষুধার পরীক্ষা এবং মায়ের সেই শব্দ যে যদি সব কিছু হারাও তাহলে নিজের ভালোত্ব হারিও না। সে বলল কিভাবে সে ব্যাগ ফিরিয়ে দিয়েছিল এবং কিভাবে এক অচেনা মহিলা, রিহানা ভার্মা, তাকে শুধু প্রশংসা নয়, বরং ঘর এবং জীবনের নতুন পথ দিয়েছিল। আমি শিখেছি যে সতত সবচেয়ে দামি জিনিস যা কারো কাছে থাকতে পারে। এটা না ধন চায়, না শিক্ষা, শুধু একটা সিদ্ধান্ত চায়, সঠিক করার সিদ্ধান্ত। অনুবাদ সাথে সাথে হচ্ছিল, কিন্তু ইরফানের আওয়াজে এত সত্যতা ছিল যে ভাষার বাধা কোনো মানে রাখত না। যখন সে শেষ বাক্য বলল, আমি আজ এখানে তাই দাঁড়িয়ে আছি কারণ আমি সেটা ফিরিয়ে দিয়েছি যেটা আমার ছিল না, এবং বদলে পেয়েছি যেটা কখনো আমার ছিল না, একটা ঘর, একটা মা এবং একটা নতুন জীবন। তখন হলে কিছু মুহূর্ত নীরবতা ছিল। তারপর জোরালো তালির গুলিজন উঠল। শ্রোতাদের মধ্যে কিছুর চোখ ভিজেছিল। একজন জাপানি প্রফেসর দাঁড়িয়ে বললেন, এটাই আসল শিক্ষা, যেটা আমাদের সবাইকে শিখতে হবে। স্টেজ থেকে নামতে ইরফান রিহানাকে দেখল। তাদের চোখ চকচক করছিল এবং ঠোঁটে একটা শান্তিপূর্ণ হাসি ছিল। তারা ইরফানকে গলা জড়িয়ে বলল, বাবু, তুমি আজ শুধু তোমার না, আমারও জয় করে দিয়েছ। কনফারেন্সের সমাপ্তিতে ইরফানকে ইন্টারন্যাশনাল ইউথ ভয়েস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো। একটা কাঁচের ট্রফি যার ওপর তার নাম লেখা, এবং সাথে একটা সার্টিফিকেট। হোটেল ফেরার রাস্তায় ইরফান জানালা থেকে বাইরে দেখতে থাকল। টোকিওর চকচকে রাস্তা, চলা ট্রেন এবং আলোয় স্নান করা শহর বলছিল যে জীবন সত্যি বদলাতে পারে, যদি হৃদয়ে সত্যতা বাকি থাকে। সেই রাতে তার ঘরে বসে সে ডায়েরিতে লিখল, আম্মি, আজ আমি বিশ্বের সামনে আপনার শব্দ পুনরাবৃত্তি করেছি। আমি বলেছি যে ভালোত্ব সবচেয়ে বড় শক্তি, এবং মা, লোকেরা শুনছিল। টোকিও থেকে ফেরার পর যখনই বিমান মুম্বাই এয়ারপোর্টে নামল, মিডিয়া এবং স্কুলের প্রতিনিধিরা ইরফানের স্বাগত জানাতে উপস্থিত ছিল। ফ্ল্যাশলাইটের চকচকে, মাইক্রোফোনের গুচ্ছ এবং তালির গুঞ্জন ইরফানকে কিছু মুহূর্তের জন্য অবাক করে দিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দৃশ্য যখন ভিড়ের মাঝে রিহানা ভার্মা দাঁড়িয়েছিল, সাধারণ ক্রিম রঙের শাড়িতে।
এবং মুখে এমন একটা হাসি যা কোনো মায়ের ফেরাই আসতে পারে। ইরফান দৌড়ে তাদের গলা জড়ালো। রিহানা বলল, বাবু, তুমি বিশ্বে আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছ। ইরফান ধীরে উত্তর দিল, ম্যাডাম, এসব আপনার কারণে। আপনি আমার ওপর বিশ্বাস করেছেন যখন কেউ করেনি। ঘরে ফেরায় ভার্মা ভিলায় ফুলে সাজানো ছিল। উঠোনে একটা ব্যানার ঝুলছিল, ওয়েলকাম হোম ইরফান, আওয়ার প্রাইড। আমলা, পাড়ার লোক এবং স্কুলের কিছু শিক্ষকও উপস্থিত ছিল। কমলা দিদি ইরফানকে মিষ্টি খাইয়ে বলল, দেখলা বাবু, ভালোত্বের ফল সবসময় মিষ্টি হয়। খাওয়ার পর সবাই লনে জড়ো হলো। রিহানা মাইক্রোফোন ধরে বলল, আজকের দিন শুধু ইরফানের সাফল্যের নয়, বরং একটা নতুন যাত্রার শুরু। এই যাত্রায় আমরা সেটা করব যেটা আমি বছর ধরে ভাবছিলাম। একটা এমন ঘর এবং স্কুল বানাবো যেখানে রাস্তার শিশুরা শিক্ষা এবং সাহায্য পাবে। শ্রোতাদের মধ্যে ফিসফিস শুরু হলো। রিহানা আরও বলল, আমি এটাকে ইরফানের নামে উৎসর্গ করব, ঘরে ইরফান, কারণ এই শিশু আমাকে মনে করিয়ে দিয়েছে যে সত্যতা এবং ভালোবাসা জীবন বদলাতে পারে। ইরফান এটা শুনে অবাক হয়ে রইল। চোখে অশ্রু এলো, কিন্তু এটা খুশির অশ্রু ছিল। সে মাইক্রোফোন নিয়ে বলল, আমি শুধু এটা বলতে চাই যে আমি একা ছিলাম না। আমার মা, যে এখন এই দুনিয়ায় নেই, তিনি আমাকে সত্যতা শিখিয়েছেন, এবং আজ রিহানা ম্যাডাম আমাকে ঘর এবং ভালোবাসা দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করছি যে এই আলো আমরা সবাই ভাগ করব। পরের কয়েক মাসে ঘরে ইরফানের স্থাপনা বাস্তবে এলো। এটা শুধু একটা অনাথ আশ্রম নয়, বরং একটা সম্পূর্ণ শিক্ষাকেন্দ্র, যেখানে শিশুরা স্কুল যেতে পারে, দক্ষতা শিখতে পারে এবং একটা নিরাপদ ঘরে থাকতে পারে। ইরফান স্কুলের পর প্রায় সেখানে যেত, শিশুদের পড়াতো এবং তাদের সাথে খেলতো। সে তার গল্প শোনাতো যে কিভাবে একটা ব্যাগ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তার জীবন বদলে দিয়েছিল। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং ঘরে ইরফানের উঠোনে শিশুরা খেলছিল, ইরফান কোণে বসে তার ডায়েরি লিখছিল। সে প্রথমবার তার মায়ের ছবি বের করে ভার্মা ভিলার লিভিং রুমে আরিয়ানের ছবির সাথে রাখল। রিহানা এসে সেই দৃশ্য দেখল এবং কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে বলল, সে তোমার মা।